আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের অনলাইন ক্লাসে আমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই বিষয়ের ক্লাস নিব। ক্লাস উপস্থাপনায় আছি আমি তরিকুজ্জামান, প্রভাষক হিসাব বিজ্ঞান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর। আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এর দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এর জাবেদা দাখিলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে হিসাবের চক্রের মধ্যে আমাদের তৃতীয় ধাপ ছিল জাবেদা দাখিলা। আর যদি আজকে আমরা সেই জাবেদা দাখিলা বা জাবেদা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা দেখে নিই জাবেদা কাকে বলে বা জাবেদা কি। জাবেদা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো জার্নাল। আর জার্নাল শব্দটি এসেছে ফরাসি শব্দ জার থেকে, যার অর্থ দিন, দৈনিক বা দিবস। অর্থাৎ ইংরেজি জার্নাল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো হিসাবের দৈনিক বই। জাবেদা বলতে এখানে বলা হচ্ছে কারবারের দৈনন্দিন লেনদেনগুলো হিসাবের যে বইতে সর্বপ্রথম প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। অর্থাৎ হিসাবের প্রক্রিয়াটা মূলত জাবেদা দিয়েই শুরু হয়। তার মানে হিসাবের বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় আর যে বইতে তাকেই বলা হয় জাবেদা। আমরা যদি আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে বলতে পারি কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট দিক বিশ্লেষণ করে বা ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ সাজিয়ে সর্বপ্রথম যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। এই সংজ্ঞা থেকে আমরা জাবেদার কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্যগুলো কি? জাবেদার বৈশিষ্ট্য প্রথম হলো চক বিন্যাস। এই জাবেদাটা আমাদের একটা নির্দিষ্ট চকের মধ্যে আমাদের জাবেদা প্রস্তুত করতে হয় বা জাবেদা দাখিলা দিতে হয়। এই চকের মধ্যে 5টি ঘর থাকে। প্রথম ঘরটা হলো তারিখ, তারপরে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই 5টা ঘর থাকে। তারপরে নির্দিষ্ট চকের মধ্যে আমরা জাবেদা দাখিলাগুলো দেওয়া হয়। 2 নম্বর তারিখ, এবং অবশ্যই তারিখের ঘরে আমরা তারিখের ক্রম অনুযায়ী বলতে প্রথম যে তারিখে লেনদেন হলো সেই তারিখটা আমরা আগে লিখবো, তারপরে তার ক্রমান্বয়ে এইভাবে আমরা ধারাবাহিকভাবে ক্রম অনুযায়ী আমরা লিখবো। অর্থাৎ এলোমেলোভাবে লেখা যাবে না। অর্থাৎ প্রথমে আমরা শুরু 1 তারিখ লিখলাম, তারপর 10 তারিখ লিখলাম, তারপর আবার 5 তারিখ লিখলাম, তারপর 12 তারিখ লিখলাম, তারপর 6 তারিখ লিখলাম না। আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমরা তারিখ অনুযায়ী জাবেদাগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করব। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বর দ্বৈত সত্তা। অবশ্যই দুতরফা দাখিলাত পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা এই জাবেদাভুক্তি করার সময় অবশ্যই দুটো পক্ষে লিপিবদ্ধ করব, যার একটি পক্ষ হবে ডেবিট, অন্য পক্ষ হবে ক্রেডিট। ক্রমান্বয়ে সাজিয়ে লেখা। শুরুতে আমরা ডেবিট পক্ষটা লিখব এবং তারপরে আমরা লিখব ক্রেডিট। প্রত্যেকটা জাবেদা প্রথমে আমরা ডেবিট পক্ষটা লিখব, তারপরে আমরা ক্রেডিট পক্ষটা লিখব। অর্থাৎ এইভাবে আমরা সাজিয়ে লিখব, আমরা এলোমেলোভাবে লিখব না। প্রত্যেকটা জাবেদার বেলায় আমাদের এই নিয়মটা ফলো করতে হবে যে প্রথমে আমরা ডেবিট লিখব এবং ডেবিট লেখার সময় ডেবিটটা আমরা মার্জিন বরাবর লিখব আর ক্রেডিটটা আমরা এক শব্দ ডান দিকে সরিয়ে লিখব, যাতে করে খুব সহজে ডেবিট ক্রেডিট আমরা বুঝতে পারি। আমরা যখন জাবেদা নিয়ে আলোচনা করব, জাবেদা দাখিলা দিব, তখন তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথমে ডেবিট পক্ষ লিখতে হবে, তারপর আমরা লিখতে হবে কি ক্রেডিট পক্ষ। 5 নম্বরের হিসাবের প্রাথমিক বই। যেহেতু প্রথমেই এই জাবেদার মধ্যে হিসাবগুলো অন্তর্ভুক্ত করা হয়, এই কারণে এটাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। দৈনিক বই, যেহেতু দৈনন্দিন লেনদেনগুলো আমরা এই বইতে লিপিবদ্ধ করি, এই কারণে এটাকে দৈনিক বইও বলা হয়।
সমপরিমাণ টাকা লিপিবদ্ধকরণ। এখানে দুটি পক্ষ, একটি পক্ষ ডেবিট, অন্য পক্ষ ক্রেডিট। অবশ্যই ডেবিটের সমপরিমাণ টাকাই ক্রেডিট হবে, অর্থাৎ কখনোই কিন্তু ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ কম বেশি হবে না। উভয় পক্ষে টাকার পরিমাণটা হবে কি সমপরিমাণ, সমান। ব্যাখ্যা প্রদান। প্রত্যেকটা জাবেদা দাখিলের পর আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা প্রদান করব, অর্থাৎ ওইখানে কি ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করতে হবে প্রত্যেকটা লেনদেনের। সহায়ক বই, এটা প্রাথমিক বই বলা হয়, দৈনিক হিসাবের বই বলা হয় এবং এটাকে সহায়ক বই বলা হয়। কারণ কি, আমরা হিসাব চক্রের মধ্যে দেখলাম আমাদের পরবর্তী যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ জাবেদার পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে খতিয়ান আমাদের প্রস্তুত করতে হয়, রেয়ামের প্রস্তুত করতে হয়। তার মানে জাবেদার পরে হলো কি খতিয়ান, আর সেই খতিয়ানটা আমরা প্রস্তুত করতে গেলে অবশ্যই আমাদের জাবেদা দাখিলার প্রয়োজন হয়। অর্থাৎ খতিয়ান আমরা জাবেদা দাখিলা ব্যতীত খতিয়ান প্রস্তুত করতে পারি না, খতিয়ান তৈরি করতে পারি না, খতিয়ান বই তৈরি করতে পারি না। আবার যদি খতিয়ান না করা হয় তাহলে রেয়ামিল করা যাবে না, আর্থিক অবস্থার বিবরণী করা যাবে না, অর্থাৎ পরবর্তী ধাপগুলো কিন্তু আর হবে না, সম্ভব না। সেই কারণে এটাকে বলা হয় সহায়ক বই। অর্থাৎ অন্যান্য হিসাবের বইগুলো প্রস্তুত করার ক্ষেত্রে জাবেদা এখানে সহায়তা বা সহায়ক ভূমিকা পালন করে। তাহলে আমরা এই নয়টা আমরা এগুলো আমরা জাবেদার বৈশিষ্ট্যের মধ্যে আমরা এগুলোই পাই। এখন আমরা একটা জাবেদার ঘর দেখি যে জাবেদার ঘরটা কেমন হবে। এখানে আমরা শুরুতে শিরোনাম লিখব, এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, বা যদি ব্যক্তি হয় ব্যক্তির নাম লিখব, তারপরে জাবেদা দাখিলা লিখব। এবং আমাদের এই ঘরটা আমরা শুরুতে বলছিলাম যে আমাদের 5টা চকের মধ্যে 5টা ঘর থাকবে, কলাম থাকবে। প্রথম তারিখ, তারপরে হিসাবের নাম ও ব্যাখ্যা, এটাকে আমরা বিবরণও লিখতে পারি। 3 নম্বর কলামের নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট কার্ড টাকা, এবং এই 5টা শিরোনামের অধীনে আমরা জাবেদা করব। এবং প্রত্যেকটা জাবেদা দেওয়ার পর বিবরণের ঘর আমরা এখানে কি করব, এই দাগ টেনে বন্ধ করে দিব। এবং অনেকেই এই ভুলটা করে যে পুরো একদম তারিখ থেকে শুরু করে ক্রেডিট টাকা পুরো ঘরটা দিয়ে দাগ টানে না। নিয়মটা হচ্ছে কি, যখন একটা জাবেদা শেষ তখন আমরা এই হিসাবের নাম ও ব্যাখ্যা বা বিবরণের ঘরে শুধুমাত্র দাগ টেনে আলাদা করে ফেলব। অর্থাৎ তারিখের ঘর, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ওইখানে আমাদের কোনো ধরনের এই ধরনের আড়াআড়ি কোনো রেখা আঁকতে হয় না, আমরা আঁকবো না। এবং অবশ্যই সবার শেষে আমাদের জাবেদা দেওয়ার পরে সবার শেষে আমরা এখানে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা যোগ করে যোগফল নির্ণয় করে দেখাবো। তো এটা হলো আমাদের একটা জাবেদার ঘর। এবার আমরা কিছু জাবেদা প্র্যাকটিস করি। যেমন আমাদের এখানে শুরুতেই বলা আছে 2014 সালের 1 জানুয়ারি তারিখে জনাব নাজির নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে শুরুতে আমাদের কাজ কি, আমাদের হিসাব পক্ষগুলো খুঁজে বের করতে হবে। এখানে দুটো পক্ষ আছে, কোন কোন হিসাব রয়েছে এখানে আমরা দেখতেছি। একটি হলো নগদ হিসাব। নগদ হিসাবটা মূলত এটা কিসের, এটা হলো সম্পদ। আর এখানে আসবাবপত্র সেটাও সম্পদ। তারপরে আমাদের এখানে নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ, অর্থাৎ দুটো সম্পদ রয়েছে পাশাপাশি। যেহেতু নাজির সাহেব অর্থাৎ ব্যবসার মালিক, উনি এগুলো নিয়েই ব্যবসা আরম্ভ করলেন, তার মানে এই নগদ টাকা এবং এই আসবাবপত্র উনি ব্যবসায় প্রদান করলেন, তাহলে কারবারে বিনিয়োগ করলেন, তাহলে এগুলো তার মূলধন বৃদ্ধি করবে। তাহলে এখানে আমরা দেখলাম কি, আমাদের ডেবিট পক্ষে রয়েছে সম্পদ, অবশ্যই কারবারের সম্পদ বৃদ্ধি পেল, নগদ টাকা 1 লাখ টাকা বৃদ্ধি পেল, আসবাবপত্র 50,000 টাকা বৃদ্ধি পেল, কেমন। তাহলে এখানে আমরা সম্পদ পেলাম, আরটা হলো আমাদের মূলধন পেলাম। তাহলে সম্পদ বাড়লে ডেবিট, মূলধন বাড়লে ক্রেডিট। তাহলে জাবেদা হবে কি, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। আগে আমরা ডেবিটেরগুলো লিখব, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা তারিখের করে তারিখটা লিখব। এই সালটা শুধু প্রথম তারিখেই আমরা সালটা উল্লেখ করে দিব, এবং পরবর্তী তারিখগুলো তার আমাদের বারবার সাল লিখতে হবে না, শুধু তারিখটা লিখলেই হবে। তাহলে এই যে নগদ ডেবিট হলো 1 লাখ টাকা, মূলধন আসবাবপত্র ডেবিট 50,000 টাকা, আর ক্রেডিট হবে সমপরিমাণ টাকা, ডেবিটের সমপরিমাণ টাকা ক্রেডিটে লিখতে হবে। আর ডেবিট এবং ক্রেডিট উভয় পক্ষ কিন্তু সমান হতে হবে। তাহলে এখানে ডেবিট হলো 1,50,000 টাকা, মূলধন ক্রেডিট 1,50,000 টাকা। এবং এখানে আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা কি, যেহেতু নগদ টাকা ও মেশিন নিয়ে কারবার শুরু করা হলো, অর্থাৎ এখানে উনি নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলো। এখানে মেশিন হবে না, এখানে হবে আসবাবপত্র নিয়ে কারবার শুরু করা হলো, এই কারণেই জাবেদা, অর্থাৎ এই ধরনের আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে। এবার আমরা পরের জাবেদায় চলে যাই।
জানুয়ারি 5 তারিখে নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় পণ্য ক্রয়, তাহলে ক্রয় এখানে একটি হিসাব হলো কি ক্রয়। আর ক্রয়টা আমাদের কোন হিসাবের মধ্যে পড়ে? আমাদের ক্রয়টা হলো ব্যয়, তাহলে ব্যয়। আরেকটা হলো নগদ সম্পদ, তাহলে ক্রয়ের ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে জাবেদা কী হবে? এখানে সংশ্লিষ্ট ব্যয়ের নাম হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ডেবিটও 12,000 টাকা, ক্রেডিটও 12,000 টাকা, যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো। এখন যদি আমরা ক্রয়টা আমরা বাকিতে করতাম, বাকিতে পণ্য ক্রয় করা হোক, তাহলে আমরা এখানে নগদানের পরিবর্তে কী লিখতাম? আমাদের দায় বৃদ্ধি পেত, দায় প্রদেয় হিসাব ক্রেডিট হতো। তাহলে আমরা দায় বৃদ্ধি পেলে দায় ক্রেডিট। আবার আমরা যদি চেকের মাধ্যমে ক্রয় করতাম, তাহলে এখানে আমাদের টাকাটা আমাদের নগদ আমাদের ব্যাংক থেকে যেত, অর্থাৎ ব্যাংক নামক সম্পদটা হ্রাস পেত। তাহলে এখানে আমরা লিখতাম কি? ব্যাংক হিসাব ক্রেডিট। যদি বিলের মাধ্যমে ক্রয় করা হতো, তাহলে এখানে কী হবে? প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। অর্থাৎ ক্রয়ের বেলায় সবসময় মনে রাখতে হবে ক্রয় কী, এটা ব্যয় ডেবিট। আর যখন নগদে ক্রয় হবে তখন নগদান হিসাব ক্রেডিট হবে। যখন চেকের মাধ্যমে ক্রয় হবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যখন বিলের মাধ্যমে ক্রয় হবে তখন বিল মানে প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে। যখন ধারে পণ্য ক্রয় করা হবে তখন প্রদেয় হিসাব ক্রেডিট হবে। এবং কারণটা আমরা এইভাবে লিখবো, নগদে হলো নগদে পণ্য ক্রয়, দারে হলে দারে পণ্য ক্রয় করা হলো, বিলে হলে বিলে প্রদেয় বিলে পণ্য ক্রয় করা হলো, চেক করলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। তাহলে ক্রয় অলওয়েজ কি? ডেবিট। ক্রয়টা আমরা ডেবিট পক্ষে লিখব। এবার আমাদের পরে যাবে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য, তাহলে বিক্রয় এটা হলো আয়। বিক্রয়টা কি? আয়। কোন হিসাবের মধ্যে পড়ে? আয় পড়ে। এবং ধার মানে বাকিতে। তাহলে এখানে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক। প্রাপ্য হিসাব হলো সম্পদ। একদিকে আমার সম্পদটা বৃদ্ধি পাবে, অন্যদিকে আমার আয়টা বৃদ্ধি পাবে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে জাবেদা কী হবে? জাবেদা হবে নগদান হিসাব প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এটা নগদ, তারপরে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় জাবেদা। তাহলে ধারে হলে আমরা এখানে কী লিখব? প্রাপ্য হিসাব লিখব। আবার একই রকম বিল হলে প্রাপ্য বিল লিখব। আর এরপর আমাদের যদি ধারে হয় তাহলে প্রাপ্য হিসাব লিখব। যদি চেক হয় তাহলে চেক হলে আমরা এখানে ব্যাংক লিখব। ঠিক আছে? তাহলে এখানে হবে নগদে পণ্য বিক্রয় 17,000 টাকা। তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট 17,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট, আয় বৃদ্ধি পাবে, বিক্রয় হিসাব ক্রেডিট 17,000 টাকা। আর যদি ধারে হতো তাহলে আমরা কী লিখতাম? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটাও কিন্তু সম্পদ, কারণ এই টাকাটা ভবিষ্যতে পাওয়া যাবে, ভবিষ্যতে পাওয়া যাবে। এটা আমাদের জন্য প্রাপ্য হিসাবটা সম্পদ। তাহলে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবের সম্পর্ক, ধারে বিক্রয়ের সাথে, আর ধারে ক্রয়ের সাথে প্রদেয় হিসাবের সম্পর্ক। প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব দায়। কারণ প্রাপ্য হিসাবটা ভবিষ্যতে পাওয়া যাবে, আর প্রদেয় হিসাবটা ভবিষ্যতে কি? পরিশোধ করতে হবে। তাহলে দায় ভবিষ্যতে পরিশোধ করতে হয়, আর সম্পদ থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়। পরের জাবেদা দেখি আমরা, জানুয়ারি 9 ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে উত্তোলন করা হলো, তাহলে উত্তোলন করলে উত্তোলন বাড়লে উত্তোলন ডেবিট। একইভাবে ব্যাংক থেকে উত্তোলন করছে, তার মানে আমার ব্যাংক সম্পদটা কমে গেল, তাহলে সম্পদ কমলে ক্রেডিট। তাহলে জাবেদা কী হবে? উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। কারণ কি লিখব? এটাই কারণ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হিসাবভুক্ত করা হলো। ঠিক আছে? অর্থাৎ এই লেখাটাই আমরা এখানে লিখে দেব যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হিসাবভুক্ত করা হলো, বা যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ওভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যদি পণ্য উত্তোলন করতাম তাহলে এখানে আমরা লিখতাম ক্রয় হিসাব। যদি আমরা নগদ টাকা উত্তোলন করতাম তাহলে আমরা লিখতাম ক্রয় হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে? উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা উত্তোলন করলে। আর ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক ক্রেডিট। ঠিক আছে? পণ্য উত্তোলন করলে ক্রয় ক্রেডিট। পরের জাবেদা চলে যাই, জানুয়ারি 12 তারিখে চেকে বেতন প্রদান। তাহলে বেতনটা হলো কি? ব্যয়। এখানে ব্যয় বাড়বে, আর চেকে তার মানে ব্যাংক থেকে কমবে, তার মানে ব্যাংক সম্পদ কমবে। ব্যয় বাড়বে ডেবিট, সম্পদ কমবে ক্রেডিট। তাহলে জাবেদা কী হবে? বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন যদি নগদে প্রদান করতাম তাহলে নগদান হিসাব ক্রেডিট হতো।
যদি আমি পণ্যের মাধ্যমে বেতন প্রদান করতাম তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে পরের জাবেদে চলে যাই। নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো 8,000 টাকা, পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয় ফেরত। তাহলে ক্রয় হলো ব্যয় আর ক্রয় ফেরত হলো কি বিপরীত ব্যয়। এখানে ব্যয়টা হ্রাস করবে, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস করলে ক্রেডিট, তাহলে সেক্ষেত্রে ক্রয় ফেরত ক্রেডিট। আর অবশ্যই এখানে নগদ ফেরতটা মূলত বাকিতে ক্রয়কৃত পণ্যই ফেরত দেওয়া হয়, নগদে পণ্য ক্রয়কৃত পণ্যটা হয় না। ফেরতের বেলা আমরা সবসময় ধরে নিব যে এটা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে যাবে কি হবে, আমার দায় কমবে, প্রদ হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক আছে। এবং নগদে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হতো তাহলে এখানে আমরা কি লিখতাম, নগদের হিসাব ডেবিট লিখতাম। তবে কিছু লেখা না থাকলে আমরা বুঝে নিব যে এটা ধারে, তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করব। ওকে, থ্যাংক ইউ। তারপরেরটাতে চলে যাই। 24 তারিখে পণ্য ফেরত পাওয়া গেল, তাহলে এটা ফেরত পাওয়া গেল, তার মানে বিক্রি করলাম, সেই বিক্রয়কৃত পণ্যটা ফেরত পাওয়া। এখানে নগদটা বাকিতে বলা নাই, তার মানে ধরে নিতে হবে এটা ধারে, তাহলে আমার প্রাপ্য হিসাবটা কমবে এবং বিক্রয়টাও কমবে, বিক্রয় আয় কমবে, আয় কমলে ডেবিট, অর্থাৎ বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি নগদে বিক্রয়কৃত পণ্য হতো তাহলে নগদান হিসাব ক্রেডিট লিখতাম। 27 তারিখ কম্পিউটার ক্রয় করা হলো অফিসের জন্য, এটা আমরা একটা সম্পদ, তবে অফিসের জন্য এগুলো আমরা অফিস সরঞ্জাম লিখবো। অফিস সরঞ্জাম একটা সম্পদ, কম্পিউটারও লিখতে পারি, অফিস সরঞ্জামও লিখতে পারি, তবে এক্ষেত্রে অফিস সরঞ্জাম লেখাটাই কি উত্তম। তাহলে যাবে দেখি সম্পদ বাড়লে ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, আর যেহেতু নগদ টাকা ক্রয় করা হলো নগদান হিসাব ক্রেডিট। কিছু বলা না থাকলে বুঝতে পারে নগদে ক্রয় করা হয়েছে। যদি আমরা স্যাকে ক্রয় করতাম তাহলে এখানে ব্যাংক হিসাব লিখতাম, স্যাকে ক্রয় হলে ব্যাংক লিখতাম। ওকে, পরেরটাতে চাই। 28 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, তাহলে নগদ সম্পদটা কমলো আর ব্যাংক সম্পদটা বাড়লো, তাহলে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। সবসময় কিন্তু আমরা ডেবিটটা আগে লিখবো, এবং অবশ্যই কি ডেবিটটা লেখার সময় আমরা এই যে প্রত্যেকটা কিন্তু আমরা মার্জিন অর্থাৎ এই দাগের কাছাকাছি লিখতেছি, এবং ক্রেডিটটা আমরা একটু ডান দিকে সরাই লিখতেছি, যাতে করে ডেবিট ক্রেডিট খুব সহজে বোঝা যায়। পরেরটাতে যাই। তাহলে যদি একইভাবে ব্যাংক থেকে উত্তোলন করা হতো তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পেত, ব্যাংকটা কমতো, সেক্ষেত্রে যাবে তো হতো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 30 তারিখ জানুয়ারি, 30 তারিখে সাকিবের নিকট থেকে ঋণ গ্রহণ, ঋণ দার কর্য, এটা হলো কি দায়, তার মানে 15,000 টাকা আমার সম্পদ বাড়বে, পাশাপাশি ঋণ দায় বাড়বে, তাহলে সম্পদ বাড়লে ডেবিট, নগদান হিসাব ডেবিট, এবং সাকিবের ঋণ হিসাব বা শুধু ঋণ হিসাব ক্রেডিট, 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা। কারণ কি লিখবো, সাকিবের নিকট থেকে গৃহীত ঋণ হিসাবভুক্ত করা হলো। তাহলে এই ছিল আমাদের আজকের এই জাবেদার প্রাথমিক ক্লাস। নিশ্চয়ই তোমরা এই জাবেদাগুলো বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা বাড়ির কাজ কমপ্লিট করবে। এখানে কিছু বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজগুলো অবশ্যই কমপ্লিট করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।